1975 সালের ৩রা নভেম্বর হঠাৎ করেই ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে অতর্কিতভাবে গুলি বর্ষণের শব্দ ভেসে আসতে থাকে। তার কিছুক্ষণ পরে সেনাবাহিনীর সদস্য ভর্তি একটি পিকআপ ঘটনাস্থল ত্যাগ করে। ঠিক তখনও জানা যায়নি মূলত হচ্ছেটা কি জেলখানার ভেতরে। উদ্বিগ্নতা আরও বেড়ে যায় যখন শোনা যায় বাংলাদেশের অস্থায়ী সরকারের 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ, এইচ.এম কামরুজ্জামান এবং ক্যাপ্টেন মনসুর আলী এই জেলখানাতেই আটক রয়েছেন। মোটামুটি ধারণা করা হচ্ছিল সেনাবাহিনীরা এই 4 নেতাকেই হত্যা করতে এসেছিল এবং পরদিন জেল কর্তৃপক্ষ তাদের নিহত হওয়ার খবর নিশ্চিত করে। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওতে। আমরা জানব বাংলাদেশের জাতীয় 4 নেতাকে জেলখানায় নির্মমভাবে হত্যার রহস্য। জেল হত্যার ওই দিন ঠিক কী ঘটেছিল, কেনই বা জাতীয় এই 4 নেতাকে হত্যা করা হয়েছিল, জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে অস্থায়ী সরকারের প্রধান নেতা ছিলেন এই 4 জন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরও বঙ্গবন্ধু তাদের উপর আস্থা রেখেছিলেন। প্রথমেই বলে রাখি, আওয়ামী লীগে বঙ্গবন্ধুর পর হাল ধরার মতো এই 4 নেতাই ছিলেন। মুজিবকে হত্যার পর প্রেসিডেন্ট মোস্তাকের মন্ত্রিসভায় যোগদানে অস্বীকৃতি জানান এই 4 নেতা। বঙ্গবন্ধুকে হত্যার ঠিক 2.5 মাস পর 3 নভেম্বর মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে একটি পিকআপ এসে থামে। তখন রাত আনুমানিক 1:30 থেকে 2টা। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় জানা যায় সেই গাড়িতে কয়েকজন সেনা সদস্য ছিল। বঙ্গবন্ধুকে হত্যার পর ঢাকা তখনও অস্থিরতার নগরী। সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থান এবং পাল্টা অভ্যুত্থান নিয়ে নানা রকম কথা শোনা যাচ্ছিল সেই সময়। পিকআপ আসার খবর পেয়ে সে সময় কারা মহাপরিদর্শক টেলিফোন করে তৎকালীন জেলার আমিনুর রহমানকে তাৎক্ষণিকভাবে সেখানে আসতে বলেন। দ্রুত কারাগারের মূল ফটকে গিয়ে আমিনুর রহমান দেখলেন একটি পিকআপে কয়েকজন সেনা সদস্য সশস্ত্র অবস্থায় আছে। মূল ফটকের সামনে সেনা সদস্যরা কারা পরিদর্শককে একটি কাগজ দিলেন। সেখানে কি লেখা ছিল সেটি অবশ্য জানা যায়নি। মূল ফটক দিয়ে ঢুকে বাম দিকেই ছিল জেলার আমিনুর রহমানের কক্ষ। তখন সেখানকার টেলিফোনটি বেজে ওঠে। মিস্টার রহমান যখন টেলিফোনের রিসিভারটি তুললেন তখন অপর প্রান্ত থেকে বলা হলো প্রেসিডেন্ট মোস্তাক কথা বলবেন। টেলিফোনে বলা হলো প্রেসিডেন্ট কথা বলবে আইজি সাহেবের সাথে। তখন জেলার দৌড়ে গিয়ে আইজি সাহেবকে খবর দিলেন। তখন আইজিকে প্রেসিডেন্ট মোস্তাক বলেন, আর্মি অফিসাররা যা চায় সেটা তোমরা করো। মূল ফটকের সামনে কথাবার্তা চলতে চলতে একসময় রাত 3টা বেজে যায়। এক পর্যায়ে কারাগারে থাকা তৎকালীন আওয়ামী লীগের 4 জন নেতাকে একত্রিত করার আদেশ আসে। সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন আহমদ কারাগারের একটি কক্ষে ছিলেন। ক্যাপ্টেন মনসুর আলী এবং এইচ.এম কামরুজ্জামানকে অপর কক্ষ থেকে জেল গেটে নিয়ে আসা হয়। সেখানে আসার আগে ক্যাপ্টেন মনসুর আলী কাপড় পাল্টে নিলেন। তাজউদ্দিন আহমদ তখনও তার রুমে কোরআন শরীফ পড়ছিলেন। জেল গেটে আসার খবর পেয়ে সৈয়দ নজরুল ইসলাম সাহেব হাত মুখ ধুয়ে নেন। 4 জনকে একটি কক্ষে একত্রিত করার ক্ষেত্রে কিছুটা সময় লাগার কারণে সেনা সদস্যরা কারা কর্মকর্তাদের নোংরা ভাষায় গালিগালাজ করছিল। জেল গেটে এই 4 নেতাকে নিয়ে পৌঁছানো মাত্রই সঙ্গে সঙ্গে গুলিবর্ষণ শুরু করেন সেনা সদস্যরা। স্পটেই এই 4 নেতা মৃত্যুর কোলে ঢলে পড়েন। পরের দিন 4 নভেম্বর বিকাল 4টার দিকে খবর আসতে শুরু করলো তাজউদ্দিন আহমদ সহ 4 জন নেতাকে হত্যা করা হয়েছে। মূলত এই হত্যাকাণ্ডের কারণ হিসাবে উল্লেখ করা হয় 1975 সালের 15 আগস্ট বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে প্রায় সপরিবারে হত্যার ঘটনার সঙ্গে। মনে করা হয় জেল হত্যাকাণ্ডের সঙ্গে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের যোগসূত্র আছে। বঙ্গবন্ধুকে হত্যার পরই সেনাবাহিনীতে নেতৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হয়, যার পরিণতি ছিল এই জেলখানার হত্যাকাণ্ড। 15 আগস্টের অভ্যুত্থানের বিপরীতে পাল্টা আরেকটি অভ্যুত্থান হয়েছিল সেদিন। সেটির নেতৃত্ব দিয়েছিলেন তৎকালীন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ। 3রা নভেম্বরের অভ্যুত্থানটি অনেকটা অনিবার্য ছিল, কারণ শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জন জুনিয়র সেনা কর্মকর্তা তখন বঙ্গভবনে বসে রাষ্ট্রপতি খন্দকার মোস্তাককে পরিচালনা করছিলেন। শেখ মুজিব হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 জন জুনিয়র সামরিক কর্মকর্তাকে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডের আওতায় আনার জন্য 3রা নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থান হয়েছিল বলে উল্লেখ করেন সেনাবাহিনীর সিনিয়র অফিসাররা। কিন্তু খালেদ মোশাররফের নেতৃত্বে সে অভ্যুত্থান সেনাবাহিনীর ভিতরে আবারও চেইন অফ কমান্ড ভাঙার সম্ভাবনা তৈরি করেছিল বলে মনে করা হয়। খালেদ মোশাররফের অনুগত সৈন্যরা সে সময় বন্দী করে সেনাপ্রধান জিয়াউর রহমানকেও।
ঢাকার সেনানিবাসে যখন এই অবস্থা চলছিল সে সময় পরিস্থিতি আঁচ করতে পেরে জেলখানায় আওয়ামী লীগের 4 জন সিনিয়র নেতাকে হত্যা করা হয়। পর্যবেক্ষকদের দৃষ্টিতে শেখ মুজিবুর রহমানকে হত্যার পর থেকেই হত্যাকারী সেনা কর্মকর্তারা পাল্টা আরেকটি অভ্যুত্থানের আশঙ্কায় ছিল। সেনাবাহিনীর মধ্যেও ছিল এক ধরনের বিশৃঙ্খলা। সিনিয়র সেনা কর্মকর্তাদের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব ছিল, একদিকে মেজর জেনারেল জিয়াউর রহমান এবং অন্যদিকে মেজর জেনারেল খালেদ মোশাররফ। শেখ মুজিবকে হত্যাকারী সেনা কর্মকর্তারা ধারণা করেছিলেন যদি মুজিব হত্যার ইস্যুতে যে কোনো পাল্টা অভ্যুত্থান হয় সেটিতে আওয়ামী লীগের সমর্থন পাবার আশঙ্কা রয়েছে। সে ধরনের পরিস্থিতি হলে কি করতে হবে সে বিষয়ে মুজিব হত্যাকারী সেনা কর্মকর্তারা কিছুটা ভেবেও রেখেছিলেন। হত্যাকারী সেনা কর্মকর্তারা ভেবেছিল যদি সে 4 জন রাজনীতিবিদকে হত্যা করা হয় তাহলে পাল্টা অভ্যুত্থান হলেও সেটি আর রাজনৈতিক সমর্থন পাবে না। তাছাড়াও ভবিষ্যতে আওয়ামী লীগের নেতৃত্ব নিশ্চিহ্ন করার উদ্দেশ্য ছিল এই হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডের প্রভাবে পরবর্তীতে মুক্তিযুদ্ধের নেতৃত্বের ধারাবাহিকতা ভেঙে যায় এবং বাংলাদেশে সামরিক শাসনের পথ প্রশস্ত হয়। জাতীয় 4 নেতার হত্যার পর দেশ জুড়ে রাজনৈতিক অস্থিতিশীলতা বৃদ্ধি পায়। সামরিক শাসনের পাশাপাশি মুক্তিযুদ্ধের চেতনা এবং গণতান্ত্রিক মূল্যবোধ দুর্বল হয়ে পড়ে। হত্যার পরে দীর্ঘদিন পর্যন্ত যথাযথ এর বিচার হয়নি, যা বিচারহীনতার সংস্কৃতিরও জন্ম দেয়। পরবর্তীতে 1996 সালে আওয়ামী লীগ ক্ষমতায় এসে পুনরায় এর বিচার প্রক্রিয়া শুরু করে এবং 2004 সালে এই মামলার রায় ঘোষণা করে। এই হত্যাকাণ্ড বাংলাদেশের রাজনীতির একটি কালো অধ্যায় হিসাবে বিবেচিত হয়, যা দেশের গণতন্ত্র ও রাজনীতির উপর গভীর প্রভাব ফেলেছে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।